আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, মার্কিন ঘাঁটি বন্ধ করে দিচ্ছে আরব আমিরাত, মার্কিন সেনাদের তাড়াতে চায়। এরপর আরও জানিয়ে দিব, সবার আগে পারমাণবিক অস্ত্র ছুড়বে কোন দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংকার বাস্টার বোমা প্রায় শেষ, ইরানি ক্ষেপণাস্ত্র সিটি অক্ষত, টেনশনে আমেরিকার ঘুম হারাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রণক্ষেত্র পশ্চিম এশিয়া, একদিকে ইসরায়েল ইরান রক্তক্ষয়ী সংঘাত, আর অন্যদিকে খোদ আরব আমিরাতের মাটি থেকে মার্কিন সেনা সরানোর জোরালো দাবি। তবে কি দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টানতে চলেছে দুবাই আবুধাবি? কেন হঠাৎ আমেরিকার ওপর থেকে ভরসা হারাচ্ছে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশ? মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন আর মিসাইলের হামলায় কেঁপে উঠছে একের পর এক মার্কিন ঘাঁটি। কিন্তু এরই মধ্যে আরব আমিরাতের অন্দরমহলে শুরু হয়েছে এক নয়া লড়াই, যে লড়াই বন্দুকের নয় বরং কূটনৈতিক সার্বভৌমত্বের। খোদ আমিরাতের প্রথিতযশা বিশ্লেষকরাই এখন বুক ঠুকে বলছেন, বড্ড হয়েছে, এবার বিদায় নাও আমেরিকা। যিনি একসময় পশ্চিমা বন্ধুত্বের গুণগান গাইতেন, সেই প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল খালেক আবদুল্লার গলায় এখন অন্য সুর। তিনি সরাসরি দাবি তুলেছেন, আরব আমিরাতের মাটিতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন আর কোনো কৌশলগত সম্পদ নয়, বরং বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার সাফ কথা, সময় এসেছে এই ঘাঁটিগুলোতে তালা ঝোলানোর। কেন এই হঠাৎ ভোলবদল? উত্তরটা লুকিয়ে আছে আমিরাতের আত্মবিশ্বাসে। আবদুল্লার দাবি, ইরান যখন হামলা চালিয়েছিল তখন আমিরাত নিজের আকাশসীমা নিজেই রক্ষা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন ছায়ায় না থেকে নিজেদের আধুনিক প্রযুক্তিতেই যে তারা সুরক্ষিত, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। তবে বিশ্লেষকদের মতে, মার্কিন ঘাঁটিগুলো থাকার অর্থ হল ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। আমেরিকা ও ইরানের এই ইঁদুর বেড়াল খেলায় কেন বলি হবে আরবের মাটি? এই প্রশ্নই এখন টানা বাঁধছে আবুধাবির অলিতে গলিতে। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি বুটের শব্দ আর কতদিন সহ্য করবে আরব জাতি? এদিকে তেহরান থেকে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। ইরানের দাবি, আল মিনহাজ সংলগ্ন মার্কিন কমান্ড সেন্টারে তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আমেরিকা এই খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের খবর কি আর চাপা থাকে? এই অনিশ্চয়তাই আমিরাতের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। আমিরাত এখন আর আগের মতন দুর্বল নয়, তারা এখন বিশ্বের সেরা সব আধুনিক যুদ্ধবিমান আর প্রতিরক্ষা ব্যবস্থার মালিক। আব্দুল খালেকের মতে, আমেরিকা থেকে শুধু আধুনিক অস্ত্র কিনলেই চলবে, কিন্তু তার জন্য নিজের দেশের জমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বনির্ভরতাই এখন লক্ষ্য। বিশ্ব রাজনীতির বর্তমান মানচিত্রে এক ধরনের চাপা অস্থিরতা কাজ করছে, যেন সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে জমছে বিস্ফোরণের উপাদান। পূর্ব ইউরোপে রাশিয়া ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা, আর ইন্দো প্যাসিফিকে চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত টানাপোড়েন, সব মিলিয়ে বিশ্ব এখন এক উচ্চ ঝুঁকির ভারসাম্যে দাঁড়িয়ে। এই বাস্তবতা এখন একটাই প্রশ্ন, যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে ডিটারেন্স বনাম এসকেলেশন বাস্তবতা। পারমাণবিক অস্ত্র মূলত ব্যবহারের জন্য নয়, বরং ব্যবহার ঠেকানোর জন্য। এই ধারণা দাঁড়িয়ে আছে মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্রাকশনের ওপর, অর্থাৎ আগে কোনো হামলা চালালে পাল্টা হামলা নিশ্চিত, যা দুই পক্ষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। কিন্তু সমস্যা হলো, এই ভারসাম্য পরিকল্পিত সিদ্ধান্তে ভাঙে না, ভাঙে চাপ, ভুল হিসাব কিংবা দ্রুত পরিবর্তনশীল যুদ্ধ পরিস্থিতিতে। চীন এবং ভারত আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যদিও বাস্তব পরিস্থিতিতে এর ব্যতিক্রম হবে না, এটা নিশ্চিত করে বলাও যায় না। বিপরীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান এবং অস্পষ্ট অবস্থানে থাকা ইসরায়েল, এরা প্রথম ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি, অর্থাৎ অস্তিত্বের হুমকি মনে করলেই তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তবে এই তালিকায় সবচেয়ে অনিশ্চিত ভেরিয়েবল অবস্থানে দাঁড়িয়ে আছে নর্থ কোরিয়া, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত কেন্দ্রীভূত এবং কৌশলগত স্বচ্ছতা সীমিত। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় তখন যখন কোনো দেশ প্রচলিত যুদ্ধে পিছিয়ে পড়তে শুরু করে। রাশিয়া ইউক্রেন প্রেক্ষাপটে বারবার ইঙ্গিত দিয়েছে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকিতে পড়লে তারা পারমাণবিক অপশন বিবেচনা করতে পারে। দক্ষিণ এশিয়া পাকিস্তান দীর্ঘদিন ধরেই টেকটিক্যাল নিউক্লিয়ার ইউজ ধারণাকে তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে রেখেছে, বিশেষ করে যদি ভারতের সঙ্গে বড় আকারের যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সমীকরণ আরও জটিল।
ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে, কিন্তু বিশ্লেষকদের ধারণা রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়লে তারা প্রথম ব্যবহার করতেও দ্বিধা করবে না। অন্যদিকে ইরান বছরের পর বছর আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও হামলার পরও তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি এই সক্ষমতা অর্জিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতই বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠবে, কারণ তখন ডিটারেন্স ব্যালেন্স নতুনভাবে গড়ে উঠবে। কিন্তু সেই ব্যালেন্স কতটা স্থিতিশীল হবে তাও অনিশ্চিত। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনাগুলো নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল তা এখন চরমভাবে ভুল বলে প্রমাণিত হচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের অভ্যন্তরীণ মূল্যায়নে স্বীকার করা হয়েছে যে ইরানের মাটির নিচে অবস্থিত এই ক্ষেপণাস্ত্র শহরগুলোতে বিমান হামলার মাধ্যমে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের দাবি করা হয়েছিল, বাস্তবে তার অর্ধেকও অর্জিত হয়নি। জ্যেষ্ঠ নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন উইকার্টের এক বিশেষ বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের এই স্বীকারোক্তি বর্তমান ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী দাবিগুলোকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসন থেকে আগে দাবি করা হয়েছিল যে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস বা অকেজো করে দিয়েছে। এমনকি তারা দাবি করেছিল যে ইরানের আকাশসীমার ওপর এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে নতুন এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে, ইরানের এই পাহাড়ি দুর্গগুলো গুড়িয়ে দেয়া আকাশপথে যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে ততটাই কঠিন। ইরানের ভৌগোলিক গঠন এই লড়াইয়ে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে কাজ করছে। দেশটি মূলত একটি প্রাকৃতিক দুর্গ, যা চারপাশ থেকে বন্ধুর পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। ইরানের সামরিক প্রকৌশলীরা কয়েক দশক ধরে এই পর্বতগুলোর অনেক গভীরে তাদের ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র ও মজুদাগার তৈরি করেছে। বিশেষ করে গ্রানাইট পাথরের পুরো স্তরের নিচে তৈরি এই ঘাঁটিগুলো আধুনিক বাংকার বাস্টার বোমার আঘাত সহ্য করার ক্ষমতা রাখে। ফলে মাটির গভীরে থাকা এই লক্ষ্যবস্তুগুলোতে কার্যকর আঘাত হানা হলে অবিশ্বাস্য নিখুঁত নিশানার প্রয়োজন হয়। মার্কিন বিমান বাহিনী এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এই মিশনটি এখন এক বড় প্রযুক্তিগত ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান আকাশ অভিযানে ব্যবহৃত বোমাগুলোর সক্ষমতা এই পাথরের স্তরের গভীরে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডোর মতো পরমাণু স্থাপনাগুলোতে গত বছর চালানো 12 দিনের যুদ্ধ চলাকালীন আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা GBU-57 ব্যবহার করেছিল। তা সত্ত্বেও এই বিশাল স্থাপনাগুলোর মৌলিক কোনো ক্ষতি করা সম্ভব হয়নি এবং 1 বছর পরই আবার সেগুলো সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আমেরিকার কাছে এই ধরনের বিশেষায়িত বাংকার বাস্টার বোমার মজুদ এখন ফুরিয়ে আসার পথে। বোয়িংয়ের তৈরি 30,000 পাউন্ড ওজনের এই বোমাগুলো তৈরি করা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। বর্তমানে মার্কিন অস্ত্রাগারে খুব সামান্য পরিমাণে এই বোমা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য পেন্টাগন নতুন করে ক্রয়াদেশ দিলেও প্রতিরক্ষা শিল্প খাতের মন্থর গতির কারণে 2030 সালের আগে পর্যন্ত পর্যাপ্ত মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।